আজকে তোমাদের নতুন একটা গল্প শোনাবো। এই গল্পটা কিন্তু কোনো রূপকথার গল্প নয়। গল্পটা আমাদের এই আশেপাশ থেকেই নেওয়া একটা গল্প। গল্পটার এই যে নাম আমি দিয়েছি কানাই বলাই। কানাই আর বলাই তারা দুই ভাই ছিল। এই দুজনে ধরো এই 2-4 মাসের ছোট বড় ছিল। আর তখন তো যৌথ পরিবারের একটা ব্যাপার ছিল, একসঙ্গে তারা থাকতো, মানুষ হতো। এখনকার মতন ব্যাপারটা ঠিক নয়, তোমরা কল্পনা করতে পারবে না। এক একটা পরিবারে অনেক সদস্য থাকতো, তারা একসঙ্গে খাওয়া দাওয়া করতেন, একসঙ্গে সমস্ত সুখ দুঃখ ভাগ করে নিতেন। তাদের অনেক রকমের দায় দায়িত্ব একে অপরের মধ্যে দিয়ে তারা সমস্ত সমাধান করতেন। তার ডিমেরিটস মানে কিছু এরকম ছিল, সে তো থাকবে, সব ব্যাপারেই থাকবে। আবার তার ভালো দিকটা এতটাই ভালো ছিল যে বলার নয়। সেই হেন পরিবার থাকতো উত্তর 24 পরগনার আড়বেলিয়া গ্রামে। কানাই বলাই ছোট থেকে ছিল ভীষণ ডানপিটে, এত ডানপিটে যে তাদের গল্প তোমাদের না শোনালে তোমাদের ভালোই লাগবে না। বৈশাখ মাস যখন কাল বৈশাখী দেখা দিয়েছে, হয়তো মাঝরাতে কানাই বলাইয়ের ঘুম ভেঙে গেল। তারা এতটাই সাহসী আর ডানপিটে ছিল, দুজনেই বেরিয়ে পড়ল আম কুড়োতে। কত বিষধর সাপেদের সঙ্গে যে তাদের মোলাকাত হতো সে আর বলার নয়। কিন্তু কানাই বলাই ভয় পেত না। যেখান থেকে আমটা তুলতে গেল সেখান থেকে ভুঁস করে উঠল একটা কালো রঙের। সাপেরাও তাকে দেখে ভয়ে পালিয়ে যেত, সাপও ধারে কাছে থাকতো না। অথবা বলতে পারো প্রকৃতি তাদের রক্ষা করতেন। তারা যখন বাড়ি ফিরত বাড়ির লোকেরা খুব বকাবকি করত। কানাই বলাই সেদিকে আর মন দিত না। আবার কালবৈশাখী, আবার ছুটে যেত। এইভাবে ছিপ হাতে মাছ ধরা। তারপরে কানাই বলাইয়ের একটা স্বভাব ছিল, কার বাগানে আম হয়েছে, কার বাগানের পেয়ারা হয়েছে, কার বাগানের মালিকেরা যতটা না জানতো, কানাই বলাই জানতো তার চেয়ে অনেক বেশি। এবং কানাই বলাইয়ের এই দুষ্টুমিটা গ্রামের লোকেদের কাছে কিন্তু খুব একটা অপ্রিয় ছিল না, কারণ তারা যে কোনো বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ত। কানাই বলাইয়ের সঙ্গে তাদেরই পরিবারের আরেকটি ছেলে ছিল। সেই ছেলেটির নাম ছিল কাংলা। কাংলা বলি তাকে সবাই, পাড়ার লোক বাড়ির লোক সবাই ডাকতো কাংলা। কাংলা পড়াশোনায় তেমনি ভালো ছিল না, তো কানাই বলাইয়ের কাকা তাদের পড়াতে বসাতেন। একদিন পড়তে বসে কানাই বলাইকে আর কাংলাকে পোস্ট কার্ড বানাম লিখতে দিলেন। কানাই বলাই তো ঠিক লিখলো, আর কাংলা লিখলো পোস্ট কার্ডের বাংলা বানান লিখলো বেদম কার্ড। বধু কাকা মানে তাদের কাকা যিনি পড়াতেন, বধু কাকা তো বেদম প্রহার করলেন। তারপরে যাই হোক, স্কুলের টাইম হয়ে গেল, সবাই বেরোচ্ছে। আর তখন তো গ্রামে ধুতি পরতো। হ্যাঁ, এখন যেমন তোমরা স্কুলে ইউনিফর্ম পরে যাও, নেকটাই পরে যাও, বুট জুতো পরে যাও, তাদের পায়ে কোনোদিন জুতোই ওঠেনি। এবং তারা যে জুতো কিনে দিতে পারতেন না এমন কথা নয়, ওইটাই ছিল রেওয়াজ। জুতো পরলে লোকে হাসতো। এমনকি জানো, তোমরা খুব আশ্চর্য হবে, তাদের বাড়িতে একজন শহর থেকে বেড়াতে এসেছিলেন। তো তারা বাড়িতে মশারি নিয়ে এসেছিল। মশারি নিয়ে আসার পর কি হলো, কানাই বলাই খুব হাসছে, বলছে দেখ দেখ ঘরের ভেতর ঘর। কারণ তারা ওই প্রথম মশারি দেখলো। একদিনকার একটা বেশ মজার ঘটনা বলি, শোনো। ঘটনাটা কিরকম জানো তো? কানাই আর বলাই দুজন ছিপ হাতে পুকুরে মাছ ধরছিল। তো কানাই বলাইদের তো ব্যাপারটা ছিল, মানে গ্রামের ছেলে মেয়েদের এরকম ছিল যে মেয়েদের না হলো ছেলেদের ছিল মাছ ধরা, মেয়েরাও যেত মাছ ধরতে। কানাই বলাই মাছ ধরছে পুকুরে বসে। হঠাৎ বলাই কানাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলল, দেখ দেখ কানাই, কাংলা রোজ ওই কাঁঠাল গাছের মগডালে চড়ে কেন বলতো? কানাই দেখল, সত্যি তো, ব্যাপারটা তো অন্বেষণ করতে হয়।
কানাই বলাই অপেক্ষা করতে লাগলো কাংলার নেমে পড়া পর্যন্ত, মানে গাছ থেকে নেমে আসা পর্যন্ত কানাই বলাই অপেক্ষা করতে লাগলো। গুনগুন করে গান গাইতে গাইতে কাংলা চলে গেল। এবার ছিপ গুটিয়ে কানাই বলাই উঠল সেই মগ ডালের কাঁঠাল গাছের। কোথাও কিছু পায় না, কোথাও কিছু পায় না, এদিক ওদিক সেদিক খুঁজতে খুঁজতে হঠাৎ বলাই চিৎকার করে উঠল, কানাই! কানাই নিচ থেকে বলল, কি রে, দেখে যা দেখে যা। কি দেখবো? আরে দেখে যা, কাকের বাসার মধ্যে একটা কৌটো। আরে এ তো বেশ ভারী ঠেকে। দেখেছিস কানাই, ঝমঝম করে আওয়াজ হচ্ছে। বুঝতেই পারলো এটা ছিল কাংলার নিজস্ব ব্যাংক। যাই হোক, ব্যাংক লুট হলো। সেদিন ছিল আষাঢ় মাসের রথ, বাড়িতে দুর্গাপুজো। সেদিনকে কাটাম কাটা হয়, মানে দুর্গা ঠাকুর তৈরি করবার আগের যে স্টেজটা, সেই রথের দিনেতে তৈরি করা হয় ওই পরিমাণ। হয়তো অন্যদেরও তা থাকতে পারে। সবাই ব্যস্ত এইদিকে। কানাই বলাই বিকেল বেলা বেশ আরাম করে রথের মেলায় এটা ওটা সেটা কিনে কিনে খায়। তবে কানাই বলাইরা কিন্তু অকৃতজ্ঞ ছিল না। তারা যাই খায় কাংলাকে কিন্তু খেতে দেয়। কাংলাও খায় আর খালি বলে, ব্যাপারটা কি বল দেখিনি, আজকে হঠাৎ তোরা এত উদার হয়ে গেলি কি করে? কোন বল না, কোন ভান্ডারের সন্ধান টন্ধান পেলি নাকি? কোন খনি টনি, অথবা কোন? কানাই বলাই মাথা নিচু করে শুধু হাসে। আর কাংলা তার উত্তরে বলে, বেশ বেশ, উল্টো রথের দিন আমার পালা। এই বলে সন্ধে অবধি বেশ মেলা জমে উঠল। তারপরের দিন কানাই বলাই আবার ছিপ হাতে সেই পুকুরে বসে আছে, রোদের দিকে পিঠ করে। হঠাৎ পিঠের ওপর গুম গুম করে দুটো কিল। কানাই বলাই পেছন দিকে তাকিয়ে দেখে কাঁদো কাঁদো মুখ করে কাংলা দাঁড়িয়ে, তার ব্যাংক লুট। এইরকম দুষ্টুমির গল্প আরো কিছু আছে। যেমন ধরো, তাদের সদস্যের একজন কলকাতাতে চাকরি করতেন। তিনি ছিলেন একেবারে ফুল বাবুটি। যেমন ফুল বাবুটি হয় ঠিক তেমনি। শনিবার শনিবার বিকেলবেলা বাড়ি ফিরতেন, রোববার থাকতেন, আবার সোমবার ভোরে রওনা দিতেন। তিনি খুব শৌখিন লোক ছিলেন। তার বেশ কয়েকখানা আধুনিক ছিপ ছিল, বেশ শৌখিন ছিপ। কারোর হুকুম ছিল না তাতে হাত দেবার। কিন্তু কানাই বলাইকে কে রোকে? সেই ছিপ নিয়ে কানাই বলাই পুকুর চষে বেড়াত। আর কাকা যাতে কিছু না বলতে পারে তার জন্য কি করতো জানো? বেশ ভালো ভালো সেরা মাছ শনিবার দিন কাকার জন্য ভেঁট দিয়ে দিত। কাকা এরকম সুন্দর মাছ দেখে আর কানাই বলাইকে বকতে পারত না। একবার কানাই বলাই বেশ ভালো সাইজের একটা ভেটকি ধরেছে। সেদিন ছিল শনিবার। কাকার জন্য সেই ভেটকি ভেঁট হিসেবে পাঠিয়ে দেওয়া হলো। কাকিমাও মাছটাকে আর কাটেনি, রেখে দিয়েছে। আস্ত মাছ কাকাকে দেখা। কাকা তো আহ্লাদে আটখানা। ঠিক আছে ঠিক আছে, আজ রাত্রির বেলাই হবে। কাকিমা কাটতে বসে গেলেন। কেটে কুটে মাছটাকে ভেজে উনি রেখে দিয়েছেন। এমন সময় এক হুলো এসে সমস্ত মাছ খেয়ে ছড়িয়ে ছিটিয়ে পালিয়ে গেছে। কাকার তো মেজাজ গরম। ডাক পড়ল কানাই বলাইয়ের। কানাই বলাই এসে হাজির। কি কাকা? শোন, এই গ্রামের যত হুলো বেড়াল আছে সবার ল্যাজ কেটে এনে দিতে হবে। কেন কাকা? কাকা রান্নাঘরে নিয়ে গিয়ে কানাই বলাইকে দেখালো। কি সর্বনাশ! কানাই বলাইও প্রস্তুত।
কিন্তু একটু ইতস্তত করছে, ল্যাজ কাটবো। কাকা বলল, চিন্তা নেই, প্রত্যেকটা ল্যাজের জন্য 1 পয়সা করে পাবি। তখন জানো তো 1 পয়সার অনেক দাম ছিল। তখন 1 পয়সা, 2 পয়সা, ডবল পয়সা, 4 আনা, 8 আনা, তখন তো 16 আনায় 1 টাকা হতো। এখনকার মতন 100 পয়সা 1 টাকা নয়, দশমিক তখন চালু হয়নি। কানাই বলাই দেখলো 1 পয়সা করে, মন্দ নয়, রাজি হয়ে গেল। ধরো সবে হুলো বিড়ালটি ঘুম থেকে উঠে ল্যাজটা ফুলিয়ে চৌকাটের ওপর ল্যাজ রেখে সবে বসেছে, আর কানাই বলাই হাতে দা নিয়ে উচুত করে ল্যাজটি দিল কেটে। আর শনিবার করে যখন কাকা ফেরে, কাকাকে দেখায় যদি 5টা ল্যাজ হয় 5 পয়সা, 6টা ল্যাজ হলে 6 পয়সা। কানাই বলাইয়ের বেশ সময়টা ভালোই যাচ্ছে। ওদিকে রথের ব্যাংক লুট, এদিকে কাকার রোজ পয়সা দেওয়া, মন্দ কাটছে না। তারপরেতে এরম করতে 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 কি হলো জানো তো? আর কত বেড়াল থাকে, সব বেড়াল ল্যাজ কেটে ঘুরে বেড়াচ্ছে। তখন কানাই বলাই একটু 2 নম্বরই করেছিল। করলো কি, পুরনো যে বেড়ালগুলো ল্যাজ কেটেছিল সেগুলোই আবার কাকাকে দেখিয়ে পয়সা নেবার একটা ধান্দা করেছিল। কাকা টের পেয়ে কানাই গলাইকে বেদম প্রহার করেছিল। শিক্ষা হয়ে গেল কানাই গলায়, আর ওই পথে নয়। এইভাবে বেশ সুন্দর দিন কাটে। একদিন বুধু কাকার কাছে কানাই গলাই কাংলা পড়তে বসেছে। পড়া টড়া শেষ করে, খাওয়া দাওয়া করে, ধুতি টুতি পরে, বইটই হাতে নিয়ে স্কুলে যাওয়ার সময় বুধু কাকা হাঁক দিলেন, কানাই। কানাই মাথা নিচু করে সে দাঁড়ালো। একটা ডবল পয়সা দিয়ে বললেন, আসবার সময় নস্যি কিনে নিয়ে আসবি। কানাই ট্যাঁকেতে পয়সাটা রেখে বেমালুম ভুলে গেল। স্কুলে গেছে। স্কুল থেকে ফেরার পথে বাতাবি লেবু নয়তো বেল পেড়ে ফুটবল খেলা, এইসব সেরে যখন সন্ধ্যেবেলা ফিরছে, তখন ডান হাতটা না বাঁ হাতটা এরম কিছু একটা হবে, কানাইয়ের খুব চুল করছে। বলাই বলল, কানাই, আজকে নিশ্চয়ই তোর কোনো প্রাপ্তিযোগ আছে, জানিস তো? প্রাপ্তিযোগ থাকলে হাত চুলকোয়, পিসিমা বলেছেন। হঠাৎ এদিক ওদিক করতে করতে কানাইয়ের ওই ট্যাঁকেতে যে পয়সাটা গুঁজে রেখেছিল সেখানে হাত পড়তেই মনে ভাবলো, এটা কি রে, শক্ত মতন। ট্যাঁক থেকে বের করে দেয় এখানে একটা ডবল পয়সা। হ্যাঁ, পিসিমার কথা সত্যি হলো। পিসিমা বলে কথা, পিসিমার কথা কি মিথ্যে হতে পারে? হাত চুল করছে যখন। বলাই বলল, দেখলি তো? তারা আর কোনো সেভিংসের দিকে না গিয়ে সোজা মিষ্টির দোকানে। তখন 1 পয়সায় কিন্তু অনেক মিষ্টি পাওয়া যেত। তারা মনের সুখে মিষ্টি খেয়ে সন্ধ্যেবেলা যখন গুনগুন করে গান গাইতে গাইতে ফিরছে, বুধু কাকা ওখান থেকে হাঁক দিলেন, কানাই, নস্যি এনেছিস? কানাইয়ের তো মাথায় হাত। সব কথা মনে পড়ে গেল। মাথা নিচু করে বুধু কাকার সামনে এসে দাঁড়ালো। তারপরের অবস্থাটা কি না বললেও তোমরা আশা করি বুঝতে পারছো সেদিনকে কানাইয়ের দিনটা কেমন গেল, সন্ধ্যেবেলাটা বিশেষ করে। যাই হোক, একদিন কানাই বলাই ছিপ হাতে একটা অন্য পুকুরের পাঁচিলের ওপর উঠে মাছ ধরছিল। হঠাৎ কাংলা এসে হাজির হলো। কাংলা আসার পর দেখা গেল ওইখান দিয়ে ওদের গ্রামের পণ্ডিত মশাই, তাকে সবাই বিনোদ মাস্টার বলে ডাকতো বা বিনোদ পণ্ডিত বলতো, যাচ্ছিল। উনি তার পাঠশালের ছেলেপিলেদের একটু অন্যায় করলে এত শাস্তি দিতেন যে তারা নাজেহাল হয়ে যেত। কিন্তু বাড়ির লোকেরা খুব খুশি ছিলেন। শাস্তি দিলে কি হবে, তার দরাজ মন, সেটা নিয়ে একটা গল্প হতে পারে, সেটা পরে বলবো। তো বলাই প্রস্তাব দিল কাংলাকে, কাংলা, তুই তো ফেল করেছিস, পড়াশোনা আর করবি না, তো বিনোদ মাস্টারকে একটা আচ্ছা করে জব্দ কর না। কানাইও বলতে গেলে সমর্থন করলো। তো দুজনকার সমর্থন পেয়ে কাংলা একটু বোকা ছিল, ব্যাস ধুম করে একটা এমন কিছু বলে বসলো যে সেটা
বিনোদ পণ্ডিতের কানে পৌঁছতেই বুঝতেই পারছ, কিন্তু তাতে কানাই বলায়ের মন ভরল না। সে গিয়ে পিসিমাকে নালিশ করে দিল, পিসিমা পিসিমা, বিনোদ পণ্ডিত কাংলার সম্বন্ধে যা কথা বলল, পিসিমার একমাত্র ছেলে বিধবা পিসিমা, সে তো রে রে করে ছুটে গেল বিনোদ পণ্ডিতের বাড়িতে। সে তো তুমুল তর্ক বিতর্ক করে ঝগড়া করে চলে এলো পিসিমা। তো কখনো নারদের ভূমিকা, কখনো উপকারীর ভূমিকা ইত্যাদি ইত্যাদি নিয়ে কানাই বলাই চলত। যেহেতু কানাই বলাই সারা দুপুর গ্রামে দাপিয়ে বেড়াতো, সেজন্য ও জানতো কোথায় কি হচ্ছে, কোথায় কি আছে। ওখানে একটা ময়রার দোকান ছিল। সেই ময়রার দোকানে ময়রা দুপুরবেলা দিবানিদ্রায় যেত। দিবানিদ্রায় যাবার সুযোগটা নিয়ে কানাই বলাই কি করত, দুটো পাটকাঠি নিয়ে একদম সোজা তার বেড়ার ঘরের ভেতর দিয়ে, আমরা যেমন করে ঠিক কোল্ড ড্রিঙ্কসের স্ট্র লাগিয়ে খাই, ঠিক তেমনি করে পান্তুয়ার কড়াইয়ের মধ্যে সেই পাটকাঠিটা ঢুকিয়ে দিয়ে চু চু করে প্রত্যেক দিন দুপুরবেলা আত্মসাৎ করত। কানাই বলে কোনোদিন ধরা পড়েছিল কিনা মনে নেই, তবে সন্দেহ হতো ময়রার এত রস পান্তুয়ারও যে টেনে নেয়। এইভাবে কানাই বলাইয়ের জীবন কাটল। প্রাথমিক বিদ্যালয়ের পাঠ শেষ করে তারা কলকাতায় রওনা। এই কানাই বলাই পড়াশুনো করে কত বড় হয়েছিল জানো? বলাই একজন বিদেশি কোম্পানির বড় অফিসার হলেন, আর কানাই হলেন ডাক্তার। তখন তার নাম হলো ডাক্তার কানাইলাল ভট্টাচার্য। আর হবে নাই বা কেন? কোন পরিবারের ছেলে দেখো। তোমরা এম এন রায়ের নাম শুনেছ? হ্যাঁ, সেই যে এম এন রায়, যার ছদ্মনাম ছিল এম এন রায়, তিনি ছিলেন এই পরিবারেরই সদস্য। আর অবিনাশ ভট্টাচার্য ক্ষুদিরামের সঙ্গে তিনজনের নামের মধ্যে জড়িয়েছিল খুব ভালোভাবে। ঋষি অরবিন্দ, ক্ষুদিরাম বোস আর অবিনাশ ভট্টাচার্য। তো ক্ষুদিরামের তো ফাঁসি হলো, অবিনাশ আর ঋষি অরবিন্দ তাদের দ্বীপান্তর হলো। ওই যে একটা গান আছে না, একবার বিদায় দে মা ঘুরে আসি, তাতে বলে না যে সেই গানেতে একটা জায়গা আছে না, অধিরামের দ্বীপ চালান আর ক্ষুদিরামের ফাঁসি। তো এই অভিরাম ছিলেন অবিনাশ ভট্টাচার্য। তারা তাদের জীবনে স্বদেশী আন্দোলনে যোগ দিয়েছিলেন এই কানাই বলাই। তারা বিষ্ণুচরণ ঘোষ, খুব বিখ্যাত ব্যায়ামবীর ছিলেন, তার আখড়ায় তারা নিয়মিত ব্যায়াম করতেন। সুভাষচন্দ্র বোসের খুব কাছের মানুষ ছিল এই কানাই বলাই। তাদের সহপাঠী ছিল আয়রন ম্যান নীলমণি দাস। নীলমণি দাসের নাম তোমরা শুনে থাকবে। এরকম নানান ঘটনা নিয়ে তাদের জীবন চলেছিল। একবারের একটা ছোট্ট ঘটনা বলি। গান্ধীজির সঙ্গে লবণ আন্দোলনেতে যোগ দিয়ে লবণ তৈরি করার জন্য কানাই বলাই দুজনেই গিয়েছে। সেখানেতে তাদের 4 বেলায় খিচুড়ি খেতে দিত। খিচুড়ি খেয়ে খেয়ে কানাইয়ের আমাশা দেখা দিল। তখন সবাই বলল, জানা গান্ধীজির কাছে যা, উনি তো কিছু হোমিওপ্যাথিক ওষুধ টষুধ রাখেন, দেখ না। তো কানাই গান্ধীজির কাছে যেতেই তো উনি খুব হঠাৎ রেগে উঠলেন। না বলে কয়ে, তুমি ঢুকে পড়েছ ঘরে, কি হয়েছে বলো, ইত্যাদি ইত্যাদি। তো উনি বললেন যে আমার এরকম ভাবে আমাশা হয়েছে। তো গান্ধীজি জিজ্ঞেস করলেন, কবার খিচুড়ি খেয়েছ? কানাই বলল 4 বার। উনি বললেন 5 বার খাও। কানাই ফিরে এসে তার কথা মতন, গান্ধীজির কথা তো কেউ অমান্য করতো না তখন, 5 বার খিচুড়ি খেলেন। 5 বার খিচুড়ি খাওয়াতে কি হলো, কানাইয়ের সরল আমাশা থেকে রক্ত আমাশায় দাঁড়িয়ে গেল। আবার গেল, বন্ধুরা পাঠালো,
গান্ধীজি বলল, কবার করে খাচ্ছ? বলে, আগে আপনি তো 5 বার খেতে বলেছিলেন, তাহলে 6 বার খাও। কানাই 6 বার করে খিচুড়ি খেল। ও মা, কি আশ্চর্যের ব্যাপার! কানাইয়ের রক্ত আমসা সেরে গেল। এমনই একটা তোমাদের ঘটনা বলি। সুভাষচন্দ্র একসঙ্গে একই ঘরে শুতেন, গল্প করতেন, কথা বলতেন। উনি খুব সুপুরি খেতেন, আর কানাইয়ের দায়িত্ব ছিল একটা বিশেষ দোকান থেকে সুপুরি কিনে এনে দেওয়ার। তো তখন বনফায়ার হতো, মানে বিদেশি কাপড় জ্বালিয়ে দেওয়া হতো। একদিন সন্ধ্যেবেলা গল্প করছে যে, সুভাষদা, এই নীলু গায়ের জোরেতে লোকের বাড়ি থেকে সমস্ত বিদেশি কাপড় টেনে টেনে এনে এখানে পুড়িয়েছে। সুভাষচন্দ্র বলল, না না না, এটা তুমি ভুল কাজ করেছো। তুমি গায়ের জোরে না, তাদের বুঝিয়ে আনবে, তাহলে তো সে তোমার স্বদেশিকতার মূল্য দেবে না। আমি একটা গল্প বলি, শোনো। আমার এক মাস্টার মশাই, তিনি মানে শাস্ত্রী, তারা নিউ মার্কেট থেকে মার্কেটিং করে ফিরছিলেন, সবে জুড়ি গাড়িতে উঠেছেন। এমন সময় আমি বললাম, স্যার, ওটা আপনি কি নিয়েছেন? তো বললেন যে, কেন কেন বিদেশি কাপড়। উনি বুঝতেই পেরেছেন। তো বললেন যে, স্যার, আপনি বিদেশি কাপড় কিনলেন কেন? আমাদের তো স্বদেশি কাপড় আছে। হ্যাঁ আছে, কিন্তু ওটা প্রচন্ড দামি, আর এই বিদেশি কাপড় অনেক সস্তা। কিছু মনে করবেন না স্যার, পাঁঠার মাংস হচ্ছে অন্য জাতীয় মাংসগুলো কিন্তু অনেক সস্তা হয়। আপনি কি সেই মাংসটা কিনে খান? বলতেই মাস্টারমশাই একদম স্থির হয়ে গেলেন। ইংরেজিতে বললেন, আমার গাড়িতে ওঠো। সারা গাড়িতে কোনো কথা বললেন না। বাড়ির দরজার গোড়ায় এসে আবার ইংরেজিতে বললেন, ভেতরে এসো। সুভাষচন্দ্র ভেতরে গেলেন। কিছুক্ষণ বসার পর শিক্ষক দম্পতি এক গাদা বিদেশি কাপড় এনে সুভাষচন্দ্রের হাতে তুলে দিয়ে বললেন, সুভাষ, আমি তোমার শিক্ষক নই, আজ থেকে তুমি আমার শিক্ষক। তুমি আমার চোখ খুলে দিলে। এই নাও, ঘরে যত বিদেশি কাপড় ছিল সব তোমার হাতে তুলে দিলাম। এইভাবে কানাই বলায়ের জীবন কেটেছিল। কানাই ডাক্তারি পাশ করে সুদূর বিহারের সেবা করবার জন্য মুঙ্গের জেলাতে কাজরা নামক এক গ্রামেতে গিয়ে তার প্র্যাকটিস শুরু করলেন। তিনি সেখানকার ভগবান ছিলেন। সবাই তাকে এতটাই মান্য করতেন। তার পরবর্তীকালে বিহারের যে বেঙ্গলি অ্যাসোসিয়েশন ছিল, সেই বেঙ্গলি অ্যাসোসিয়েশনের তিনি যতদিন জীবিত ছিলেন তিনি সহসভাপতি ছিলেন, আর সভাপতি ছিলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়। এইভাবেই ডাক্তার কানাইলাল ভট্টাচার্য তার জীবনের সমস্ত কাজকর্ম সেরে আমাদের কাছ থেকে একদিন বিদায় নিলেন। 26শে সেপ্টেম্বর 1998 সালে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেন। আর এই গল্পটা আমি তোমাদের কেন বললাম জানো? এই গল্পটার সঙ্গে আমার একটা যোগসূত্র আছে। এই ডাক্তার কানাইলাল ভট্টাচার্য আমার শ্রদ্ধেয় পিতৃদেব। এই সঙ্গে আরো দু একটা কথা সংযোজন না করলে সম্পূর্ণ হবে না। যেমন ধরো, এই ডাক্তার কানাইলাল ভট্টাচার্য শিশু সাহিত্যিক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। দেব সাহিত্য কুটিরের শুকতারা নামক শিশু পত্রিকায় তিনি 70 দশকে, 70 থেকে প্রায় 75 পর্যন্ত, 1975 পর্যন্ত তিনি ক্রমাগত রূপকথার ফুলঝুরি গল্প লিখে গেছেন ছোটদের জন্য। তখন কিন্তু আজকের আনন্দমেলার রূপ ছিল না, জন্মও হয়নি। তখন আমরা শুকতারাই পড়তাম। এই সঙ্গে আমাদের পরিবারের আরো দুটো একটা কথা না বললে অসম্পূর্ণ থেকে যাবে। তোমরা বোধহয় সায়ক গোষ্ঠীর
কর্ণধার, পরিচালক এবং অভিনেতা মেঘনাদ ভট্টাচার্যের নাম শুনে থাকবে। সেই মেঘনাদ ভট্টাচার্য আমার অনুজ। আর কলেজ স্ট্রিট পাড়াতে মডার্ন বুক এজেন্সির কথা তো সকলেই জানো। এরা সবাই এই পরিবারেরই সদস্য। আমি জীবনে শিল্পের ক্ষেত্রে যেটুকু জাতীয় এবং আন্তর্জাতিক সম্মান অর্জন করেছি, তাতে আমি এই পরিবারের কতটুকু মুখ উজ্জ্বল করতে পেরেছি জানি না। আমার প্রচেষ্টা নিশ্চয়ই থাকবে। আজ এইখানেই ইতি টানবার প্রস্তুতি নিলাম। ভালো থেকো সবাই। কানাই বলাই পারিবারিক গল্পটি পাঠ করলাম আমি সুকুমার ভট্টাচার্য। ধন্যবাদ।